টাঙ্গানো হোক প্রত্যেকটা জায়গাতে, এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল বক্তব্য। তো রাষ্ট্রপতির এই ফটো দেখার পরে নাকি উনি বলছেন যে এখানে এটা কেন শুধুমাত্র, সেই কথার জের ধরেই উনি গিয়ে বলতেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানে কথা বলবো, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে এসে কথা বলার কারণেই পরেই নাকি এই নির্দেশনা জারি হয়েছে সব মৌখিকভাবে যে সব জায়গাতে এটা সরিয়ে ফেলতে হবে। এ কারণে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে তাকে সরিয়ে ফেলা মানে দিচ্ছেন রাষ্ট্রপতি হিসাবে এটা না। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ইয়েস এটা ইট ক্যান বি অ্যারাউজড, বাট একটা জিনিস মনে রাখবেন যে তাকে সরানোর আগ পর্যন্ত ফটো থাকতে হবে, নির্দেশ দেওয়ার পরেই তাকে মানে সুতরাং এটা আমি বুঝলাম যে এটার সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি সিলেটি চিরাঙ্গের ভাষা বুঝি এবং বলতেও পারি, দ্যাটস গ্রেট। আচ্ছা, তো আমি এতটুকু, এটা হলো এখানে। আরো একটা দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে, এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। উপদেষ্টারা বলছেন নির্বাচন হবে, বাট কেউ বিশ্বাস করতে পারছেন না নির্বাচন হবে। কেন বিশ্বাস করতে পারতেছেন না? এটা মূল কারণ হলো যে এই যেভাবে সবকিছু কেওয়াসের মধ্যে আছে, এই অবস্থায় নির্বাচনে গেলে মানুষ ভোট দিতে পারবে কিনা, এটার আপনার বদ্দা কেনে চলার। আচ্ছা হ্যাঁ, এগুলো তো আমি সবই বুঝি। তো এটা হচ্ছে যে আপনার মানে অর্থাৎ নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কিনা, এই পরিবেশ মনে করেন তারা এখনো প্রতিষ্ঠিত হয় নাই মানে বাংলাদেশে। সো দেয়ারফর ইলেকশনের এই প্রি রিকুইজিট কন্ডিশন এগুলা বিদেশিরা, আমি আজকে একটা তথ্য দিই আপনাদেরকে, US government and the European Union, they are skeptical about the current environment, whether it is suitable for an election or not. That is what they are talking right now. They want an election, but তারা মনে করেন যে এটা এই অবস্থায় সুইটেবল না, এবং বাংলাদেশে আরো কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্সেস ঘটতেছে যেগুলোর কারণে তারা মনে করেন যে একটা নির্বাচন এই মুহূর্তে হবে এবং হলেই বাংলাদেশের মানুষের সমাধান হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আমি বলতে চাই না, গোপনে সরকার বাহিরে বলতেছেন তারা নির্বাচন চান, কিন্তু নির্বাচন মানে রিফর্মস না করে নির্বাচনে গেলে তার ক্ষতিটা কি সেটাও ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার পশ্চিমা বিশ্বরা ওয়েল ইনফর্মড। So that's why they are very skeptical about whether Bangladesh should go for an election. আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বারবার বলছি, wait for a statement from the United States government that will determine when we are going to have an election, whether we are going to have an election next year, February or not. So এটা তারা ডিটারমিন করবে তারা। এর একবার ভাই মুক্তিযুদ্ধে নাকি 2000 মানুষ মারা গেছে। আচ্ছা, মুক্তিযুদ্ধে 2000 মানুষ মারা গেছে, উনি কে বলেছেন? পিনাকিদা বলেছে না। পিনাকিদা যেটা বলছে উনি কি এটা হিসাব করেছে? না, উনি একটা আন্দাজ করে বলে ফেলছে। তো এখন এটা যদি 2000ই হোক বা 100 হোক 200 হোক, আমরা প্রকৃত তথ্য জানতে চাই। তবে এটা তো সত্য যে এটা 2000 না হলেও 30 লক্ষ না, এটা তো সত্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? সুতরাং আমরা জানতে চাই। যদিও আমি বর্তমানে আমি দেখি আমি একটা অনুষ্ঠান করতে পারি কিনা, আমাদের একজন ভাই তারা এটা জামাত শিবির পক্ষ থেকে হচ্ছে, এর বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা জামাতের সাথে সম্পৃক্ত, লন্ডন থেকে তারা বর্তমানে কাজ শুরু করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। আমি আপনাদেরকে বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলের ব্যর্থতা কোন জায়গায় দেখেন, যখন পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কটা তারা শেষ করতে পারেন নাই। আচ্ছা, 3 বার বিএনপি ক্ষমতায় গেছেন, আওয়ামী লীগ এত বছর থাকলো, আচ্ছা এটা কি পারা যেত না? এখন প্রচন্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান সাহেবের সময় এগুলা কোনো সাবজেক্ট ছিল না তখন, কারণ এগুলা শেষ হয়ে তারা রাষ্ট্র গঠনে মনোযোগী দিয়েছিল। কারণ তারা তো এভাবে বাড়াবাড়ি করে নাই মুক্তিযুদ্ধের পক্ষে, এই যে রাজাকারের লিস্ট করেছেন তারা, এগুলো মোটামুটি তারা ডিজলভ করে ফেলেছেন সবকিছু, ডিজলভ এবং রিজলভ দুটা ওয়ার্ডই এখানে যায় করে ফেলছিলেন। পরবর্তী সময় ভারতীয় প্রেসক্রিপশনে জাতিকে বিভক্ত করা এবং এই জাতিকে কখনো ঐক্যবদ্ধভাবে উঠতে না দেওয়ার যে ইন্টারন্যাশনাল চক্র বা কনস্পিরেসি, a part of that conspiracy was to divide this nation, divide and rule, এটার উপরে ছিল তারা, এবং তারা এটা সাকসেসফুলি করেছে। শেখ হাসিনার মাধ্যমে তাকে দেখিয়েছেন ক্ষমতা থাকতে হবে, এবং ক্ষমতা থাকলে কি হবে, এদেশ আপনার বাবার, আপনি স্বাধীন করেছেন, এদেশের মালিক আপনি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট আপনার পিনাকি তো রেফারেন্স দেন না, রেফারেন্স দিলেও 2000 মানুষ মারা যায় নাই, এর বেশি আছে। কিন্তু আমি আপনাদেরকে এখানে বলছি, উনার বক্তব্যটা আর আমি এই ইতিহাসটাকে এখন পরিবর্তন করে 2000 নিয়ে যাব না। আমি যতক্ষণ পর্যন্ত, আমি আবার বলতে, হি হ্যাজ আ রাইট টু সে দ্যাট এনিথিং। আমি বললাম আজকে 1500 মানুষ হয়েছে, তো কি হবে? উনি একটা ইংরেজি একটা আপনার একজন বদলুকের একটা দেখিয়েছেন। প্রশ্ন হলো, যে সাংবাদিকের কোটেশন উনি দিয়েছেন, উনি কি হিসাব করেছিলেন তখন?
দেখুন লজিক্যালি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন উইথ লজিক্স। বলেন আপনি, উনি বলছেন যে আমি বলি নাই, ওই বলছে, আই আন্ডারস্ট্যান্ড। তো আপনি আমাকে বলেন তো যে উনি যে বলছে যে বিদেশি বদলুক বা আমেরিকান বা ব্রিটিশ হোয়াটএভার, উনি কি এটা কন্ডাক্ট করেছে, সার্ভে করেছিল, বাড়িতে বাড়িতে গেছে, খবর নিছে? এই সময় তো উনি ঢাকার বাইরে তারা যেতেই পারে না কোথাও, তো তারা জানলো কিভাবে? কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তেমন টেলিভিশন চ্যানেলও ছিল না ওই অর্থে, জানলো কিভাবে? সুতরাং ইট ইজ ফ্লড, ডেফিনেটলি ওই বক্তব্যটা, এবং পিনাকি দ্বারাটাও আমার মতেই ফ্লড। তবে যেহেতু এখানে কথা হয়েছে, ডেফিনেটলি এটা মানে 30 লক্ষ নয়, 3 লক্ষ হবে কিনা সন্দেহ আছে। আমি মনে করি এটার প্রকৃত অর্থ, এবং আমি আমার ইউনিয়ন, আমার এলাকাতে, আমার সারা থানাতে কয়জন মানুষ মারা গেছে বলেন আপনি? 10 জনের খবর আমি আনতে পারি নাই। 10 জন, আমার একটা থানাতে আমি 10 জনও আমি পাই নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমি এর মানে না যে 10 জনই মারা গেছে বা এর চেয়ে বেশি মারা গেছে বা কম মারা গেছে, মিলুজুল এটা তো আমরা কেউ কনফার্ম করতে পারি নাই। যদি আমরা গড়ে গড়ে যেতে পারি, ইউনিয়ন বাই ইউনিয়ন, ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে পারি, একটা হিসাব করতে পারি, তাহলে তো আমরা শহীদের সংখ্যাটা জানতে পারবো। এবং এটা না করা, এই ইতিহাসটাকে এভাবে রেখে দেওয়া, এই ভারতীয় প্রক্রিয়ার অংশ, এবং প্রতিটা গভর্নমেন্ট, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল এবং শেখ মুজিবুর রহমান সাহেবের আমলের পরে আমি বলবো এরা ফেল করেছেন। কারণ তারা এই দুইজনের সময় এগুলা মুখ্য বিষয় ছিল না, কারণ এগুলো নিয়ে কথাই উঠতো না। এই জন্য আপনি বলবেন, দেখেন উনাদের মুখে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখে মানে রাজাকার, আলবদর, এই সেই খুব বেশি কোন বক্তব্য নাই। তারা অন্য বিষয় নিয়ে বক্তব্য ছিল, এই যে আরো অন্যান্য আর্মির সমস্যা, এই সেই। কিন্তু if we agree with 3 million, that means more than, that's what we said that, মানে এক্স্যাক্টলি যদি মানে 3 মিলিয়ন মানে 10 লক্ষে যদি 1 মিলিয়ন হয়, তাহলে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আপনি দেখেন আমরা কতটা ভুলের রাজনীতি, মানে এখন বলে কি এটা, আপনি দেখেন আমাদের একজন ভারতীয়দের লেখা রং, ভুয়া সুর করা, চুরি করা সুর আমাদের জাতীয় সঙ্গীত তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কি ধরনের লিডারশিপ ছিল? বাংলাদেশের সংবিধান ভারত থেকে লেখা, আর আমি মনে করতাম ডক্টর কামাল মনে হয়, উনি মনে হয় বাপরে বাপ কি ধরনের লয়ার, আন্তর্জাতিক মানের লয়ার, উনি মনে হয় না জানি কি জানেন, এক ধরনের পণ্ডিত। নট এট অল। বিশ্বাস করেন, আপনি দেখেন উনি কি করেছে, উনারা ভারত থেকে দেওয়া একটা সংবিধান আমাদের উপর ঘোষায় দেয়া, এটাও আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান। আজকে আমাদের জাতীয় সঙ্গীত ভারতীয়, এখন আওয়ামী লীগরা মানবে না, কারণ তারা এটার সাথে তারা সম্পৃক্ত। এটা জয়েন্ট কনভেনশনে যদি কখনো ঐক্যমত্যের ভিত্তিতে হতো, এটা একটা সমস্যার সমাধান হতো। চুরি করা আরেকজন ব্যক্তি যিনি বাংলাদেশি না, বাংলাদেশ স্বাধীনতার আগে লেখা, এটা কিভাবে বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত হয় ভাই? আমার বলেন তো আপনি, এগুলা যে আপনি বলেন আমাদের, এই জন্য তো বলছি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন দেশকে, ব্যর্থ হয়েছেন। যে 2-1 মানুষ চেষ্টা করেছিলেন দেশটাকে স্বাধীন মানে সুন্দর করতে, এরা পারেন নাই, যে কোন কারণেই এদেরকে মেরে ফেলা হয়েছে, তাও ভারতীয় চক্রান্তে, আমি আপনাদেরকে বলি। আর বাকি যে এরা তো ফেল করেছেন, এগুলা কি কারো আসা উচিত ছিল না সবার আগে? বিশেষ করে বিএনপি তো এটা সবার আগে করা উচিত ছিল, 3 বার ক্ষমতায়, তারা কি এটা করা উচিত ছিল না যে আমরা এটা কি জানেন, এটা হচ্ছে যে এই রাজনীতিবিদরা যারা ছিলেন বেশিরভাগই তারা ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না। এবং এখনো আপনি দেখেন উঠেই তারা 71, 52 বাদ 71, এই সেই এগুলো নিয়ে তারা বক্তব্য দেয়। আপনি একটা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনার যদি সময় থাকে একটা রিসার্চ করেন, যান আপনি একজন ইউএস সেনেটর, কংগ্রেসম্যান, ব্রিটিশ মেম্বার পার্লামেন্টের বক্তব্য যান, আপনি যদি আনলেস ইট ইজ শুড বি রেফার্ড, ইয়েস্টারডে নিয়ে সে কোনো কথা বলে না, আজকে এবং ভবিষ্যতে কি হবে, আর যদি কোনো কিছু দিতে হয় তাহলে মানে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার বর্ণনা দিবে। আর আমাদের দেখেন ওটা মাত্রই 52, 71, আমরা কি বলছি বা 71, এখন যদি বলেন আপনি বলবে 71-এর কথা শুনতে চায় না, এ রাজাকার। এটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের মুনাফেক, অথর্ব, অপদার্থ রাজনীতিবিদ। এদের কাছ থেকে দূরে থাকবেন। কোন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বক্তব্য দিচ্ছে, সেখানে 71 নিয়ে আসছে। আপনি কি 71 পাল্টাতে পারবেন? পাল্টাতে পারবেন না। তাহলে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রতি মুহূর্তে, আনলেস ইট ইজ ইমার্জেন্সি, কেন আনবেন? দেশকে ডিভাইড করা ভারতীয় চক্র। মানে আপনি দেখবেন কোনোভাবেই তারা চাইবে না যেন 71, কেন 71টাই হলো ভারতের বাংলাদেশকে কবজা করার একমাত্র পুঁজি। দেয়ারফর তারা কিছু এজেন্ট সবসময় রেখে দেয়, যে কোনভাবে দেখা যাবে উনি জাতীয়তাবাদের শক্তি, কিন্তু বলছে 71 নিয়ে সারাদিন বক্তব্য। এটা হচ্ছে কোনো না কোনোভাবে মানে পারসুয়েডেড ওর মোটিভেটেড ওর এক ধরনের আপনি চার্জড
এটা নিয়ে কথা বলার জন্য। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি বারবার বলি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদরা কতটা ডিসফাংশনাল, এটা যদি কেউ ঠিক মতো মানে উপলব্ধি করে, আটকে ওঠার মতো অবস্থা, লেডিস এন্ড জেন্টলম্যান, আটকে ওঠার মতো অবস্থা। এটাই হলো বাংলাদেশের বর্তমান ব্যবস্থা। সো এখন হলো গিয়া, আপনি একজন বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে কি সরিয়ে জাস্ট সেট এ লোয়ার বার এন্ড হি নিড এ রিপোর্ট অফ 2000। ওকে, ডেফিনেটলি ইটস নট 2000, ডেফিনেটলি নট 2000। উনি যেটা বলছে না, আপনি এখন উনাকে যদি বলেন আপনি যে আপনি 2000 যে বললেন, এটা কি প্রমাণ আছে? ওনার কাছে প্রমাণ নাই। 6 লক্ষ যে আপনি বলছেন, সরি মানে ভাই কি বলে 30 লক্ষ, এটার প্রমাণ আছে কি? একজন মুখের কথা, তাহলে তো তার মুখের কথা একই, তাহলে পার্থক্য তো কোন জায়গাতে নাই। বিষয়টাকে আপনি এভাবেই দেখতে হবে, কারণ সার্টেন কোনো প্রমাণ নাই কত মানুষ আচ্ছা আপনার হত্যাকাণ্ডের বা মানে নিহত হয়েছেন বা আপনার ব্রুটালি মার্ডার হয়েছেন সেই সময়ে। আচ্ছা, রিয়েল হিরো অফ 71 ওয়াজ তাজউদ্দিন আহমেদ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে সরকার একটা মানে এই সরকারের এটা করা উচিত ছিল। দেখেন, এই সরকার প্রথম থেকে যদি স্মার্ট হতো তাহলে কাজটা তারা করতো। একটা মন্ত্রণালয়কে মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র বা পররাষ্ট্রকে একসাথে মানে কম্বিনেশন করে একটা কমিটি গঠন করে দিলে এতদিনে এটা সম্ভব ছিল, একদম উঠে আসতো একদম সবকিছু। এখানে আওয়ামী লীগপন্থী কিছু মানুষকে রেখে পারতো এই কমিটিতে, বাট এটা করা হয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের বিষয়ে আমি মনে করি প্রতিটা বক্তব্যের একটা সলিউশন হওয়া দরকার, কারণ আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে এখানে আমাদের একটা সমাধান দরকার, এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। আর চুপ্পুরকে বিষয়ে বলছেন, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল। সরকারের আরো একটা ডিজাস্টারিয়াস ডিসিশন, যে কোন কারণে তারা পারেন নাই, বিএনপি বিরোধিতা করেছে এই বিষয়গুলা, এটা একটা মারাত্মক ভুল ছিল, মনে রাখবেন। এটার কারণে অনেকটা সাফার বর্তমানে বাংলাদেশ আমরা করে যাচ্ছি। এরপরে আমি আপনারা বলছেন যে মাই টিভির, দেখেন মাই টিভির আফ্রিদি ছিল ডিজিটাল মানে আপনার এক ধরনের আয়নাগরের মালিক। সে কিভাবে? সে টোটাল ডিজিটাল ব্যবস্থাটা সরকারের পক্ষ হয়ে দালালি এবং এটার আন্তঃসে এই মানে আফ্রিদিরা, এবং এরা প্রিন্স বা কিং এর মতো সোশ্যাল মিডিয়া মানে বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করত এবং সব জায়গাতে তাদের অ্যাক্সেস থাকতো। এরা কি করেছে এই কয়েকটা বছর, এবং এদের এটা ডিজিটাল ফেসিস্ট, এটা সত্য কথা বলছেন, এটাই আমি বলেছিলাম একটা জায়গাতে। আপনি এটা মানে একজনের সাথে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে আলোচনাতে সুন্দর একটা ওয়ার্ড দিয়েছেন, ডিজিটাল ফেসিস্ট এবং ডিজিটাল আয়নাগরের মালিক ছিল এই আফ্রিদি গ্যাংরা, ফারাজ করিমরা এবং আরেকটা বাটপার, একে আমরা সার দিয়ে দিচ্ছি। সেটা কি? শিল্পী তাসরিফ খান। ভুলে যাবেন না, শিল্পী তাসরিফ খান ওয়াজ পার্ট অফ মানে দ্যাট গ্যাং। নাও এট দ্য লাস্ট মুহূর্তে সে তার নিজেকে সেপারেট করেছে, সেগ্রিগেট করে রেখেছিল, বাট তাসরিফ খান তার এটা কোন অবস্থাতে এটা বলা যাবে না, সেও এই বাটপার এবং গ্যাংদের ছিল। এবং তারা, আমি তাসরিফ খান ফারাজ করিমকে ধরার আগ পর্যন্ত বিশ্বাস করেন এরা কিং ছিল সোশ্যাল মিডিয়ার। পরবর্তী সময় যখন আমি ধরলে তাদের বাটপারি মুখোশটা করে দিলাম, তাদের মানবতাবাদী কাজও নাই, মানে বন্যার নামে সাদাজুলা। এই যে তাসরিফ খান কি করতো জানেন? প্রতি বন্যায় নতুন নতুন বিকাশ নাম্বার দিত, মানে ওই বিকাশ নাম্বার বন্ধ করে রাখতো পরবর্তী সময় যেন হিসাব আর পাওয়া যায় না এখানে কত আসছে, কে কত দিচ্ছে। এরা যে কোটি কোটি টাকা এরা মানে মেরে খেয়েছে এই তাসরিফ খান। এবং আমার রাউজান থেকে যখন আমার যে আগের পেজে যে ভাইরাল ভিডিওগুলো ছিল মানে ফারাজ করিমকে নিয়ে, মনে আছে? রাউজানের মানুষ আমাকে বলেছেন যে ওই যে সে টাকা দিত অনেক সময়, প্রত্যেকটা টাকা সে চাঁদাবাজি করে আনতো। ধরে আজকে একটা ঘটনা করছে, সে কিছু টাকা দিবে, সে ফোন দিয়ে একটা ব্যবসায়ীকে বলতো আমার জন্য 20 লক্ষ টাকা রাখেন, বা চিরাং বা রাউজানের, এবং ব্যবসা করতেছে সে দিয়ে দিল তারে, অত সে আইসা এগুলো টাকা দিয়ে এগুলা করতো। এগুলো আমার কাছে প্রমাণ আছিল, মানে ফারাজ করিম এই কাজগুলা করতো। আর এখন তো আপনার ফারাজ করিম বা রাউজান হলো বাংলাদেশে প্যালেস্টাইন, এখানে কোনো আইন চলতো না কারো। এখন তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উনার মধ্যে আরেকজন কি দেখলাম আপনার, উনাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, অর্থাৎ রাউজানে গুলাগুলি হচ্ছে, রাউজান আউট অফ মানে আপনার কন্ট্রোল, এবং এই রাউজানে মনে হয় এটা বাংলাদেশের ভিতরে না। আর্মি পাঠাইয়া রাউজানের গড়ে গড়ে এদেরকে বাদাম দেন। আমি এদের মুখোশ খুলে দিছিলাম তখনকার সময়। আমার এই পেজটা যদি ফিরে পাই কখনো, সব দেখবেন আপনি ইনশাল্লাহ, যদি আনতে পারি। বাস্তবতা ছিল এগুলাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এগুলা এই রাউজানকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে গেলে আর্মি পাঠাতে হবে, ক্লিন হার্ট অপারেশন চালাতে হবে, ওই জায়গাতে র্যাবকে পাঠাতে হবে। আমি আবার বলি, পাঠিয়ে রাউজানকে শান্ত করতে হবে না চিটাগংয়ের এই জায়গাটা। এবং এখানে বিএনপি তো নামগন্ধ ছিল না, বিএনপির রাউজানে জামাত তো নাই,
বিএনপির নামগন্ধ ছিল না রাউজানে, তারা মারতো, ধরতো, জেল দিত, সবকিছু করতো তারা বর্তমানে। আচ্ছা, এখন লাস্টের যে বক্তব্যটা হলো যে প্রেসিডেন্ট